মাননীয় সভাপতিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, পুরো বিতর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তখন দাঁড়ায় একটি দেশে যখন একজন মানুষ বসবাস করে, সেখানে প্রশ্ন হচ্ছে আজকে যদি আমি এটি বলি যে হাড্ডি কখনো গোস্ত হয় না, আদিবাসী কখনো দোস্ত হয় না, তার মানে ওই যে আদিবাসী, ওই আদিবাসীদেরকে নিচু দেখানো হচ্ছে এবং এই নিচু দেখানোর মাধ্যমে একটি ক্ষুদ্র জনগোষ্ঠী যদি তাদেরকে বয়কট করে যারা কিনা এই প্রণয়ন করেছে, এটি কিন্তু তাদের বাকস্বাধীনতা হরণ নয়, বরং একটি ভুলভ্রান্তি, বিভিন্ন ধরনের তথ্য, কোনো নিচু মানুষকে ছোট করা, কোনো উগ্রজাত কথাবার্তা করা, এটিকে দমন করা বোঝায়। এবং এটি আজকের দেশের বাকস্বাধীনতা। বাকস্বাধীনতা মানে এটি না আপনি যা খুশি তাই বলতে পারবেন, কোনো মানুষকে কোনো ক্ষতি না করা, কোনো সাম্প্রতিক দঙ্গা সৃষ্টি না করা, এটি আপনার দেশে হচ্ছে বাকস্বাধীনতার সম্পূর্ণ বিস্তার। এবং এখানে প্রশ্ন দাঁড়ায়, আজকে যদি আপনার রাষ্ট্র আপনাকে সে সুযোগ দেয় যে আপনি কোনো মানুষের মতামত পোষণ করবেন, কোনো একটি তথ্যের ভিত্তিতে কথা বলতেন, কোনো একটি মানুষকে বয়কট করবেন, তার মানে কি এটি প্রমাণ হয় না যে সেখানে আসলে আপনার ওই অধিকারটা ছিল? কিন্তু সমস্যা আসলে তখনই হয় যখন এই ক্যান্সেল কালচারটি আমাদের রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের কারণে যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হয় না। এবং আজকে যখন পক্ষ দল প্রতিনিয়ত এসে বলে যায় ক্যান্সেল কালচারের জন্য মানুষরা আসলে পরিচয়ের হীনতায় ভয় পাচ্ছে, তারা আসলে বিভিন্ন ধরনের নিরাপদ বোধ করছে না, তার মানে প্রশ্ন হচ্ছে তারা এই জন্য নিরাপদ করছে না যে তারা আসলে বয়কট হয়ে যাবে, বরং রাষ্ট্র তাদেরকে কথা বলতে দিবে না শুধুমাত্র রাষ্ট্রীয় আধিপত্যবাদের জন্য। এবং এটি আমাদের আজকের বিতর্কের মূল বিষয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি দাঁড়ায়, যখন আপনি বলেন ক্যান্সেল কালচার আপনার বাকস্বাধীনতা হরণ করছে, তাহলে প্রশ্ন হচ্ছে ক্যান্সেল কালচার, আপনি একটি মানুষকে বয়কট করতে চান, আপনি একজন প্রতিষ্ঠানকে সমালোচনা করতে চান, এটি কি আপনার বাকস্বাধীনতা নয়? অর্থাৎ আপনার ক্যান্সেল কালচার প্রতিষ্ঠা করতে হইলেও এটি এক ধরনের বাকস্বাধীনতা, এবং যা প্রতিষ্ঠা করতে হবে যখন আপনার কোনো দেশের রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ থাকবে না। অর্থাৎ সমস্যা কোথায় দাঁড়ায়? সমস্যা দাঁড়ায় আপনার দেশের আন্তর্জাতিক হোক, বাংলাদেশের সীমানার মধ্যে হোক, যখন কিনা রাষ্ট্র তাদের আধিপত্য চর্চা করতে চায়, রাষ্ট্রের কর্তৃত্ববাদ চর্চা করতে চায়, বিভিন্ন ধরনের দমনমূলক আইন সৃষ্টি করতে চায়, তখন আমরা দেখি এই বাকস্বাধীনতা প্রধান হুমকি হিসেবে দাঁড়ায়। যার সবচেয়ে বড় উদাহরণ, বিগত 15 বছরে অসংখ্য মানুষ মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে আমাদের আয়নাঘর। মাননীয় সভাপতি, শুধুমাত্র তাই নয়, আজকে আমরা দেখি 2024 সালে যখন একটি অমর একুশ বইমেলার মধ্যে যখন হচ্ছে ছায়া প্রকাশনী, আদর্শ প্রকাশনী তাদের বইগুলো প্রকাশ করতে চায়, রাষ্ট্র কি করে? তাদের হচ্ছে প্রকাশনী বন্ধ করে দেয়। এর মূল কারণ কি ছিল? এর মূল কারণ ছিল সেই বইগুলোর মধ্যে রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন ধরনের সমালোচনা ছিল। অর্থাৎ আজকে লেখকরা নিজেদের মতামত করতে পারছে না। কেন পারছে না? শুধুমাত্র রাষ্ট্রীয় আধিপত্যবাদের জন্য, রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ চর্চার জন্য। দ্বিতীয়ত, আজকে বিবিসি নিউজ 2023-এর মতে 2010 সালে যখন নির্বাচন সংঘটিত হয়েছিল, সেই নির্বাচনের পরে আমরা দেখেছি কিভাবে সেই নির্বাচনকে সাংবাদিক যখন বিভিন্ন ধরনের সমালোচনা করে সরকারকে, নির্বাচনকে নিয়ে, তখনই কিন্তু সেই সাংবাদিককেও বয়কট করে দেওয়া হয়। তখন সেই সাংবাদিক মাহমুদুর রহমানকে কিন্তু গ্রেফতার পর্যন্ত করা হয়। অর্থাৎ প্রশ্ন হচ্ছে আজকে একপাশে যখন তারা কথা বলে যে আমি পরিচয়হীনতার ভয় পাবো, আমি আসলে কথা বলতে পারবো না, আর আরেক পাশে আপনার চোখের সামনে মানুষজনকে হত্যা করা হচ্ছে, মানুষজনকে গ্রেফতার করা হচ্ছে, নিজেদেরকে বয়কট করে দেওয়া হচ্ছে এবং আপনাকে গুপ্ত হচ্ছে করা হচ্ছে, এটি কি আপনার দেশের বাকস্বাধীনতার প্রধান হুমকি না? উত্তর দিয়ে যাবেন। দ্বিতীয়ত, আজকে হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিভাবে তারা প্রতিনিয়ত যখন ইসরায়েল প্যালেস্টাইন শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মতামত পোষণ করে, তখন সেই মতামত পোষণের ক্ষেত্রেও তারা শিক্ষার্থীদেরকে দমন করার জন্য বিভিন্ন ধরনের ভিসা বাতিল করে দেয়, 2.2 বিলিয়ন সরকারি হচ্ছে বিভিন্ন ধরনের অবদান ফান্ড বাতিল করে দেয়। প্রশ্ন হচ্ছে আজকে প্রতিনিয়ত সরকার আপনার কর্মক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালচারাল ক্ষেত্র, বিভিন্ন ধরনের রাজনৈতিক ক্ষেত্রে যখন এই ধরনের চর্চাগুলো করে থাকে, তখনই তো এটি আপনার দেশের এই যে প্রধান হুমকি বাকস্বাধীনতা দাঁড়িয়ে পড়ে। সর্বশেষে আজকে আমরা দেখতে পাই আল জাজিরার তথ্য মতে বিভিন্ন ধরনের ইরানে যখন নারীবাদী একটি হিজাব নিয়ে আন্দোলন হয়েছিল, কিভাবে সেই হিজাবকে গোপন করার জন্য সাংবাদিকদের বিভিন্ন ধরনের এই প্রকাশনী করতে দেওয়া হয়নি। অর্থাৎ এখানেও আসলে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের কারণে আপনার দেশের মানুষজন কথা বলতে পারেনি। প্রশ্ন হচ্ছে মাননীয় সভাপতি, যখন একটি মানুষকে কথা বলতে দেওয়া হয় না, সাংবাদিকদের প্রচার পরিচালনা করা হয় না, বিভিন্ন ধরনের লেখনীদেরকে তাদের লেখা প্রকাশ করতে হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে একটি সাধারণ জনগণ, একটি ছোট্ট একটি মানুষ যখন একটি সমাজকে বয়কট করে, এটি কি আসলে তাদেরকে বাকস্বাধীনতা প্রধান হুমকি হিসেবে দাঁড়ায়, নাকি পুরো রাষ্ট্র, পুরো আন্তর্জাতিক প্রেক্ষাপটে যখন তাদেরকে দমিয়ে রাখা হয়, তাদেরকে কথা বলতে না দেওয়া হয়, তখনই সেটি আসলে প্রধান হুমকি হিসেবে দাঁড়াবে? উত্তর দিয়ে যাবেন। সবশেষে আমরা দেখতে পারি
চায়না কিভাবে তাদের উইচ্যাটকে সাম্প্রতিক সময় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে, বিভিন্ন ধরনের নিরাপত্তা করছে। অর্থাৎ আপনার দেশের মানুষ আপনার দেশের রাজ্যের আন্ডারে যতদিন থাকে ততদিন তারা আসলে বাক স্বাধীনতা পড়তে পারে না, সেখানে ক্যান্সেল কালচার কোনো ধরনের ভূমিকায় রাখে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।